ইরানের মঙ্গল কামনা করে তাকে তার সমস্ত ফ্রোজেন অ্যাসেটগুলো ফেরত দেবে, তারপরে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, এই ধরনের মনোবৃত্তি ইসরায়েলেরও নেই, আমেরিকারও নেই। একটা রাষ্ট্রদূত মানে তাকে মনোনয়ন দিয়েছে প্রেসিডেন্ট, অথচ সে প্রেসিডেন্টের কথা খেলাপ করে সে ইসরায়েলকে প্রশংসা করছে এবং ইসরায়েলের দাবিগুলো তুলে ধরছে। ইসরায়েলের পক্ষ থেকে আমি যদি দেখি, তারা তো প্রথম থেকেই বলে এসছে যে তারা এই চুক্তির বা MOU এর পার্ট না। অনেক হম্বিতম্বি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজ করছে এবং বলছে যে তোমরা আমাদের অর্থ এবং অস্ত্র যদি তুমি না পাও তাহলে তোমার অস্তিত্বই তোমার থাকে না। অনেকেই আছে যারা আমরা বলি নিওকনস, যারা বলি ইসরায়েলি লবি, তারাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং তারাও কিন্তু এটাকে ভণ্ডুল করার জন্য যেভাবে হোক না কেন চেষ্টা করবে। দুটো চুক্তি হলো, একটা হচ্ছে মিনস্ক 1, মিনস্ক 2। মিনস্ক 1 এবং মিনস্ক 2 চুক্তি হওয়ার পরে এই পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন কিন্তু ওই মিনস্ক 2 চুক্তির একটা দফাও মানেনি। এই খেলাটা আমেরিকা একটা ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে, ইসরায়েলকে পরে হয়তো এর ভেতরে অন্তর্ভুক্ত করে এই পাতানো খেলাটাকে আরও শক্তিশালী করবে। চর্চা ডিকোডে স্বাগত। মধ্যপ্রাচ্যে শান্তি কি আবারও বাধার সম্মুখীন? আবারও কি মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে স্বাক্ষরিত হয়েছে, সমঝোতা স্মারক যেটাকে আমরা বলছি, সেই স্মারকের পর স্মারকের আজ যে মিটিং ছিল সেই মিটিং কিন্তু হচ্ছে না। তাহলে কি আবারও আশঙ্কা, আবারও কি এই ভেস্তে যেতে পারে সব কিছু? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বদরুল আলম খান। বদরুল আলম খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত সবাইকে। আমরা যেটা বলছিলাম যে ইরান যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটা সমঝোতা স্মারকে সই করেছে, যেখানে প্রেসিডেন্ট আপনার পেজেশকিয়ান এবং আপনার যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প দুইজন সই করেছেন। সেই সই করার পর কথা ছিল যে পরের দিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায় তারা কথা বলবেন। কিন্তু হঠাৎ করে একবার শেষ মুহূর্তে জিনিসটা বাতিল হয়ে গেল। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে এত দূর এগোনোর পরেও আবার বাতিল করতে হলো? প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, এরা দুইজনে ওই MOU-তে স্বাক্ষর করেছে ইলেকট্রনিক্যালি এবং তাদের কথা ছিল যে জেডি ভ্যান্স আসবেন আমেরিকা থেকে এবং গালিবাফ, যিনি ইরানের স্পিকার, পার্লামেন্টের স্পিকার, তিনি আসবেন এবং সেটা প্রথমে যেটা ধারণা করা হয়েছিল যে সেটা জেনেভাতে স্বাক্ষরিত হবে। তারপরে এটাও কিন্তু পরিবর্তন করে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার একটা গভীর একটা নীরব একটা জায়গায় এটা সাইনের সিদ্ধান্ত হয়। এর কারণ হচ্ছে যে ইসরায়েল কিন্তু একটা থ্রেট দিয়েছিল যে এটা যদি জেনেভাতে হয় তারা একটা চেষ্টা করবে ইরানের যে প্রতিনিধিত্ব করবে তাকে তারা হত্যা করবে। তো যখন এই খবরটা এটা কিন্তু আমাদের মিডিয়াতেও আসেনি বলে আমি মনে করি, কিন্তু এটা একটা অথেন্টিক পাকিস্তানি সূত্র থেকে আমি জেনেছি। তো সেটা হচ্ছে যে এই হুমকির পরে পাকিস্তানও কিন্তু ইসরায়েলকে জানিয়ে দেয় যে তোমরা যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমরাই ডিল করব, পাকিস্তানই ডিল করবে ইসরায়েলকে। তো এর পরে সিদ্ধান্ত হয় যে ওই একটা নীরব একটা জায়গায় সেটা স্বাক্ষরিত হবে। এখন দেখা যাচ্ছে যে এটা আদৌ স্বাক্ষরিত হতে যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে ইরান লক্ষ্য করেছে যে ইসরায়েল এই MOU-এর যে সমস্ত শর্ত, বিশেষ করে লেবাননকে কেন্দ্র করে, সেই শর্তটা তারা ভেঙে লেবাননে আক্রমণ করেছে, হিজবুল্লাহকে আক্রমণ করেছে এবং সেখানে এখন তুমুল যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে। 18 জন মারা গেছে শুধু, মানে লেবানিজ 18 জন মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে। তো এইরকম একটা পরিস্থিতিতে ইরান কিন্তু অত্যন্ত দ্রুত তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে এটা শর্তের বরখেলাপ করা, সুতরাং আমরা
আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি না এটাকে স্বাক্ষর করতে। সুতরাং এই অবস্থা হয়ে আছে। এখন সামনে কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু আমার একটা ধারণা আছে যেটা আমি পরে আপনার সাথে শেয়ার করব। যে অবস্থায় দেখা যাচ্ছে, এক, ইসরায়েল এই শান্তি চুক্তি বা এই সমঝোতা স্মারক নিয়ে যে পরিমাণ ক্ষুব্ধ, তারা এটাকে এমনও কেউ কেউ বলছেন যে এটি হলো কূটনৈতিক 7 অক্টোবর। তাদের কূটনৈতিক 7 অক্টোবর যে 1200 ইসরায়েলি নিহত হয়েছিল হামাসের হামলায়, সেইটার সঙ্গে তারা এটাকে তুলনা করছেন। এবং আমেরিকার প্রত্যেকজন রাজনীতিক এবং তাদের সঙ্গী সাথীদের, তারা তো মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও পিছপা হচ্ছে না। এখন ইসরায়েলে এমন একটা জিনিস, মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কার চেয়ে বেশিভাবে যুক্তরাষ্ট্রকে আপনার আক্রমণ করবে। তো এই মানে ইসরায়েল শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তারা কি এটাকে থামিয়ে দিতে পারবে? অথচ ইসরায়েলের লবি প্রচণ্ডভাবে কাজ করছে, মানে একবার অন্যভাবে কাজ করছে আমেরিকায়। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু জটিল। এই কারণে জটিল যে আমরা শুধু যদি ইসরায়েলের রিয়াকশনটা দেখি, প্রতিক্রিয়াটা দেখি, তাহলে কিন্তু ভুল হবে। আমাদেরকে আরও দেখতে হবে যে আসলে আমেরিকার অভ্যন্তরেও কিন্তু একটা অত্যন্ত প্রতিবাদী একটা কণ্ঠ আছে এই ইউর ক্ষেত্রে। তারা অনেকেই আছে যারা আমরা বলি নিওকনস, যারা বলি ইসরায়েলি লবি, তারাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং তারাও কিন্তু এটাকে ভণ্ডুল করার জন্য যেভাবে হোক না কেন চেষ্টা করবে। এখন ইসরায়েলের পক্ষ থেকে আমি যদি দেখি, তারা তো প্রথম থেকেই বলে এসছে যে তারা এই চুক্তির বা MOU এর পার্ট না, অংশীদারিত্ব তাদের নেই, তারা এর বাইরে। সুতরাং তারা এই MOU মেনে চলবে না, তারা লেবানন থেকে তাদের সৈন্য সরিয়ে নেবে না এবং তারা লেবাননকে আক্রমণ করবে। এটা হচ্ছে তাদের মানে প্রিন্সিপাল একটা স্ট্যান্ড। তো এখন এবং সেই জন্যে তারা কিন্তু এই নেতানিয়াহু থেকে শুরু করে সবাই ট্রাম্পকে হয়তো ডাইরেক্টলি এখনও আক্রমণ করছে না, কিন্তু আমেরিকাকে দোষারোপ করছে যে এরকম একটা চুক্তি কেন ইসরায়েলকে বাদ দিয়ে এটা কেন করা হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেতানিয়াহু কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে চেয়েছিল যে এই MOU এর যে 14টা শর্ত আছে বা যে শর্তের উপরে ভিত্তি করে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই শর্তের একটা কপি তাকে দিতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছে যে না, আমি কোনো কপি দেব না। তা এর অর্থ এই না যে ইসরায়েল এই MOU এর যে সারমর্ম বা সারবস্তু সেটা জানে না। ইসরায়েলের অনেক ক্ষমতা আছে, বিশেষ করে CIA থেকে শুরু করে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, তাদের থেকে এই MOU এর মানে প্রিন্ট আউট নেওয়া তাদের পক্ষে কিছুই না। সুতরাং তারাও জানে যে এই হচ্ছে 14 দফার একটা MOU। এখন ইসরায়েল মানে সবসময় চেষ্টা করবে যে এটাকে ভণ্ড করা, এটা যেন বাস্তবায়িত না হয়। এই কারণে যে এটা হচ্ছে ইসরায়েলের একটা অস্তিত্বের ব্যাপার। অস্তিত্ব মানে শুধু ইসরায়েলের অস্তিত্ব না, এটা হচ্ছে ইসরায়েলের যে রুলিং ক্লাস, সেই রুলিং ক্লাসেরই অস্তিত্ব, যারা শাসক। বিশেষ করে নেতানিয়াহুর দিক থেকে একটা সমস্যা আছে, কারণ সে তার সামনে অনেক কেস আছে এবং তার ইলেকশন আছে, নির্বাচন আছে এবং আসলে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে একটা পোলারাইজেশন হচ্ছে, মেরুকরণ হচ্ছে ইসরায়েলের ভেতরে। সুতরাং সে তার নিজের পজিশনটাকে এমনভাবে ক্লিয়ার করতে চায় যে যেন ওই 90% ইসরায়েলি অধিবাসী যারা ভোট দিবে, তারা মানে তাদের যে মনোভাব, বিশেষ করে প্যালেস্টাইন এবং লেবাননের প্রতি এবং সার্বিকভাবে এই ইরানের প্রতিও, যে এরা মানুষ না, এদেরকে ধ্বংস করা ইসরায়েলের দায়িত্ব এবং গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করা, এই রকমের একটা মনোভাবপন্ন একটা ইলেকট্রেট যেটা আমরা জানি। সুতরাং তাকে খুশি করার জন্যে নেতানিয়াহু থেকে শুরু করে অপোজিশন নাফতালি বেনেট, যিনি অপোজিশনের সবচেয়ে বড় এখন মুখপাত্র, তারা এটা চেষ্টা করছে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে, তার মানে ইসরায়েলের পক্ষ থেকে এটা ভেরি ক্লিয়ার যে তারা এই চুক্তি মানবে না, MOU মানবে না। সুতরাং তারা যেভাবেই হোক না কেন, তাদের আমেরিকার তাদের যারা তাদের পক্ষে কাজ করে বা তাদের মতাদর্শে বিশ্বাসী নিওকন থেকে শুরু করে যে গোষ্ঠীর কথা আমরা একটু আগেই বললাম,
তাদেরকে কাজে লাগিয়ে বা তাদেরকে উদ্বুদ্ধ করে এই এমওইউটা ভাঙার চেষ্টা করবে। এখন আমেরিকার দিক থেকে আমি যেটা দেখি এবং এটাই হচ্ছে মানে প্রধান এই এর একটা দিক আমেরিকার মানে যে বক্তব্যগুলো সেটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অনেক হম্বিতম্বি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজ করছে এবং বলছে যে তোমার আমাদের অর্থ এবং অস্ত্র যদি তুমি না পাও তাহলে তোমার এক্সিস্টেন্স অস্তিত্বই তোমার থাকে না। জেডি ভ্যান্সও বলেছে যে নেতানিয়াহু তুমি সামনে তাকাও, তুমি বিহেভ করো, ভালো ব্যবহার করে তুমি অবস্থাটা বুঝে তুমি সামনে এগিয়ে যাও, এরকম সমস্ত কথাবার্তা হচ্ছে। কিন্তু এক মিনিট আমি জাস্ট আপনাকে শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এই যিনি ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এই যে আপনার তিনি বলছেন যে যদি ইসরায়েলের অস্তিত্ব না থাকে তাহলে আমেরিকা বলে কিছু থাকবে না। মানে এইটা কেন? এটা অদ্ভুত একটা মানে যুক্তি বা ইকুয়েশন বা সমীকরণ। তো এটা তো সে সবসময় বলে সে যতটুকু না আমেরিকান তার থেকে অনেক বেশি ইসরায়েলি, অথচ সে খ্রিস্টান, হ্যাঁ খ্রিস্টান জায়নিস্ট, এই নানা ধরনের সমস্ত নাম আছে যারা ইসরায়েলের পক্ষে কথা বলে কিন্তু তারা খ্রিস্টান, তারা ইহুদি না, কিন্তু তারপরেও তারা যতটুকু না আমেরিকার ইন্টারেস্টটাকে ওখানে কার্যকর করতে চায় বা প্রতিনিধিত্ব করতে চায় তার থেকে ইসরায়েলের প্রতিনিধিত্ব তারা বেশি করে। এ থেকে বোঝা যায় যে কী রকম প্রচণ্ড প্রভাব আমাদের ইসরায়েলের আছে আমেরিকার উপরে। যে একটা রাষ্ট্রদূত মানে তাকে মনোনয়ন দিয়েছে প্রেসিডেন্ট, অথচ সে প্রেসিডেন্টের কথা খেলাপ করে সে ইসরায়েলকে প্রশংসা করছে এবং ইসরায়েলের দাবিগুলো তুলে ধরছে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কেন এই এমওইউতে চুক্তি স্বাক্ষর করার ইচ্ছা প্রকাশ করলো। তার প্রধান কারণ মানে আমরা যদি এই প্রেক্ষাপটটা দেখি যে আমেরিকা তো ধ্বংস করতে চেয়েছিল প্রথমে ইরানকে, যে তাকে প্রস্তর যুগে পাঠাবে, তাকে ধ্বংস করবে, তার অবকাঠামো ধ্বংস করবে ইত্যাদি ইত্যাদি, সারেন্ডার করতে হবে ইসরায়েলকে, ইরানকে, এ সমস্ত বলেছে। তারপরেও কেন এতে রাজি হতে গেল? এর কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে হরমুজ প্রণালী, কারণ হরমুজ প্রণালী দিয়ে মানে তেল এবং অন্যান্য যে সমস্ত দুষ্প্রাপ্য দ্রব্য পণ্য যাতায়াত করে সেটা বন্ধ হয়ে গেছিলো এবং এটা কিন্তু আমেরিকার ইকোনমির উপরে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাব ফেলছিল। আর প্রধান যেটা সেটা হচ্ছে তেলের যে রিজার্ভ। ডোনাল্ড ট্রাম্প তেলের রিজার্ভ সংক্রান্ত একটা রিপোর্ট পেল, এটা হচ্ছে তার জন্মদিনে 18ই সম্ভবত 18ই জুন, গতকালকে বা 17ই জুন, আমি ঠিক খেয়াল পড়ছে না কবে তার জন্মদিন, কিন্তু ওই জন্মদিনে সে রিপোর্ট পেল যে তাদের তেলের রিজার্ভটা হচ্ছে মাত্র 17 দিনের। সুতরাং হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, এবং হরমুজ প্রণালী তো সেখানে মাইন্ড হয়ে আছে, তাই না? সেখানে সমস্ত হরমুজ প্রণালীটা শুধু খেরস আইল্যান্ড যেটা ইরানের পাশ দিয়ে গেছে, যে অত্যন্ত ন্যারো একটা সংকীর্ণ একটা যে সেটাই মাত্র জাহাজ চলাচলের জন্য উপযোগী, বাকিটা কিন্তু সব সেখানে মাইন বসানো। সুতরাং এই মাইন ক্লিয়ার করতে আরও লাগবে প্রায় 6 মাসের বেশি। সুতরাং সেই রকম যদি একটা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয় তাহলে তেলের দাম যে আমেরিকায় কতটুকু বাড়বে এবং অন্যান্য পণ্যের সরবরাহ বা ইকোনমির উপরে কতটুকু আঘাত করবে সেটা নিয়ে তিনি শঙ্কিত হয়েই দ্রুত সে এই সিদ্ধান্তে এসছে। আর একটা এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে যে ওই ট্রাম্পের জন্মদিনে একটা আক্রমণ করেছিল কিন্তু ইসরায়েল লেবাননের উপরে, এবং তখনই ইরান থেকে একটা ফোন কল যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আমার মনে হয় আরাকচি করেছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, করে বলেছিল যে আমরা কিন্তু ইসরায়েলকে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুত দিচ্ছি এবং আমাদের বাটন কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র রেডি হয়ে আছে। সুতরাং এটা শুনেও কিন্তু আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মানে ভয় পেয়ে যায় এবং সেই কারণে সঙ্গে সঙ্গে সে এমওইউতে সাইন করার জন্য সিদ্ধান্ত নেয়। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে আছে। কিন্তু সমস্যাটা যেটা আমি দেখি সেটা হচ্ছে যে এটার সাথে আমি
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটটা আমি এখানে আনতে চাই। ইউক্রেন যুদ্ধটা যেভাবে শুরু হলো তার পেছনে এই যে 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ, এবং সেখানে দুটো চুক্তি হয়। 2014 সালে কি হলো, একটা কু হলো। সেই কুয়ের পরে একটা ন্যাশনালিস্ট অতি উগ্র জাতীয়তাবাদী একটা শক্তি ইউক্রেনের ক্ষমতা দখল করে নিল। তারপরে হলো কি, এই ক্ষমতা দখলটাকে অস্বীকার করা বা মেনে না নেওয়ার কারণে এই ডনবাস এলাকায় সেখানে একটা মানে বিদ্রোহ শুরু হলো, এবং সেই বিদ্রোহের কারণেই কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে গেল। এবং ওই গৃহযুদ্ধের সময় ইউক্রেনের একটা শক্তিশালী বাহিনীকে এই রুশ ভাষাভাষী যে বাহিনী ছিল তারা ঘেরাও করে ফেলে। ঘেরাও করে ফেলার পরে তখন পশ্চিমা বিশ্ব, পুতিন বিশেষ করে অ্যাঙ্গেলা মার্কেল, সে মস্কোতে আসে, এসে পুতিনকে বলে যে আসো আমরা একটা চুক্তি সই করি ইত্যাদি ইত্যাদি, এবং এই সংখ্যালঘুদের অধিকার যেটা সেটা মেনে নেওয়া হবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা আসে তারাই ক্ষমতা নেবে ইত্যাদি ইত্যাদি। এরকম একটা চুক্তি হলো, দুটো চুক্তি হলো, একটা হচ্ছে মিনস্ক 1, মিনস্ক 2। মিনস্ক 1 এবং মিনস্ক 2 চুক্তি হওয়ার পরে এই পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন কিন্তু ওই মিনস্ক 2 চুক্তির একটা দফাও মানেনি। না মেনে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে এই সময়ের যে সময়টা তারা পেল 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত, তার মানে 8 বছর ধরে যে সময়টা পেল, এই সময়টা তারা চেয়েছিল ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে, প্রস্তুত করতে, তাকে অঢেল অস্ত্রশস্ত্র দিয়ে তাকে এমন একটা শক্তিশালী মানে বাহিনীতে তৈরি করলো যারা রাশিয়াকে ফেস করতে পারে। সুতরাং ইউক্রেনের ক্ষেত্রে যেটা মিনস্ক ছিল বা মস্কোর ক্ষেত্রে যেটা মিনস্ক ছিল, সেটা ইরানের ক্ষেত্রে কিন্তু সেই মোমেন্টটা সৃষ্টি হয়েছে। আমি দৃঢ় বিশ্বাসী যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এই এমওইউর কোনো শর্তই তারা মানবে না, মানলেও আধা আধি মানবে। তারপরে প্রত্যেকটা শর্তকে তারা প্রশ্নবোধক করবে, প্রশ্নবোধক করে তারা একটা সময় তারা ক্ষেপণ করবে, কালক্ষেপণ যেটাকে আমরা বলি, সেই কালক্ষেপণ করে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, তাদের তেলের যে রিজার্ভ সেটাকে বাড়াবে 2 মাস বা 3 মাসের জন্যে, তার অস্ত্রভাণ্ডার যেটা প্রায় শেষ হয়ে এসছে, মাত্র বোধহয় 20% মতো অস্ত্র আছে, সেটা পূরণ করবে, ইসরায়েলকে আরও শক্তিশালী করবে, করে 2 বছর বা 1.5 বছর বা 6 মাস যেটাই হোক না কেন, এইরকম একটা টাইম ফ্রেমের ভেতরে তারা পুনরায় আক্রমণ করবে। এর ভেতরে ইরানের যে পলিটিক্যাল সিচুয়েশান সেটাকে ডিস্টেবিলাইজ, অস্থির করার চেষ্টা করবে, ইরানকে যত দূর সম্ভব অস্থিতিশীল করে তার ইকোনমিটাকে যতটুকু ভঙ্গুর করা যায় সেরকম করে ইরানের নেতৃত্বের ভেতরে একটা গণ্ডগোল পাকিয়ে ইরানের যে স্পিকার তার সাথে পররাষ্ট্রমন্ত্রীর এইরকম করে একটা বিরোধ বা একটা কোনো কিছু করে তারা ইরানকে দুর্বল করবে, তারপরে তারা আঘাত করবে। তাহলে কি ইসরায়েলের সঙ্গে এখন যেটা দেখা যাচ্ছে, মানে ইসরায়েলের প্রতিক্রিয়া বা ইসরায়েলকে এই চুক্তিতে, অবশ্যই ইসরায়েল একটা পার্টি ছিল যে একেবারেই নেই, তাহলে কি এটা পুরোটাই একটা মেকি, একটা পাতানো, মানে দুপক্ষের একটা পাতানো গেম বলে মনে হয়, যার লক্ষ্য মানে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে যে খেলাটা এগোচ্ছে? সেটাই আমি মনে করি সেটাই। এটা একটা ট্র্যাপ, এটা ইরানের জন্য একটা ট্র্যাপ। ইরানের মঙ্গল কামনা করে তাকে তার সমস্ত ফ্রোজেন অ্যাসেটগুলো ফেরত দেবে, তারপরে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, এই ধরনের মনোবৃত্তি ইসরায়েলেরও নেই, আমেরিকারও নেই। তো এটা তারা একটা সাময়িক একটা ব্যবস্থা হিসেবে তারা এমওইউ চিন্তা করেছে। এমওইউটা এত ভেগ, এটা তো কিছু না, এটা একটা বোঝাপড়া, সমঝোতা, যে আমরা এই বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করে একটা শান্তির দিকে আমরা এগিয়ে যাব। সুতরাং এর ভেতরে এত মানে লুপহোলস যেটাকে আমরা বলি আছে, এত
ভেগ জিনিসপত্র নিয়ে আছে যে যে কোনো মুহূর্তে যে কেউ এটাকে প্রশ্নবোধক করতে পারে। যেমন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে, খোলা কে খুলবে, কিভাবে খুলবে, কতটুকু খুলবে, ইরানের সেখানে চাঁদা আদায় মানে টোল আদায় করার কোনো অধিকার আছে কি না, আদায় করলে কত দিনের ভেতরে, এটা কি 7 দিনে 60 ডেজের মধ্যে, নাকি তারও পরে এটা চলবে, তাই না? এটা হলো এক। তারপরে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আলোচনা, সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন হতে পারে। তারপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা কি বলতে কি বোঝায়? এটা কি ইরানের সমস্ত তেল থেকে শুরু করে সব কিছু, না ইরানের উপরে আরও যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, এবং সেটা ইউরোপের নিষেধাজ্ঞা আছে, আরও অন্য অন্য দেশের নিষেধাজ্ঞা আছে, তারা কি এর ভেতরে অন্তর্ভুক্ত? এটা হতে পারে। তারপরে ধরা যায় যে ফ্রোজেন অ্যাসেটটা সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে বা সেটা ডিফ্রোজেন করা হবে, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। অর্থাৎ লেবানন নিয়ে আরও বড় প্রশ্ন হতে পারে যে লেবাননে হয়তো বলতে পারে যে হিজবুল্লাহ আক্রমণ করছে ইসরায়েলকে, ইসরায়েল আক্রমণ করছে না হিজবুল্লাহকে। সুতরাং এরকম একটা পাতানো খেলা, একটা পানি ঘোলা করে একটা সিচুয়েশন ক্রিয়েট যদি করে, তাহলে তারপর সেটা বলতে পারে যে হ্যাঁ এমওইউর কোনো অর্থ হয় না। সেটা যেমন ইরানের পক্ষ থেকে সম্ভব, ঠিক সেই রকম আমেরিকার পক্ষ থেকে সম্ভব। সুতরাং এটা এটাকে পাতানো খেলা এক্স্যাক্টলি ওইভাবে আমি বলি না যে হ্যাঁ ইসরায়েল এবং আমেরিকা বসে এটা এইভাবে ঠিক করেছে, কিন্তু এই খেলাটা আমেরিকা একটা ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে, ইসরায়েলকে পরে হয়তো এর ভেতরে অন্তর্ভুক্ত করে এই পাতানো খেলাটাকে আরও শক্তিশালী করবে। তো এই তাহলে 14 দফায় যে বলা হচ্ছে যে ইরানের একটা বড় কূটনৈতিক বিজয় নানা দিক থেকে, আবার যে জিনিসটা মানে ইরান চেয়েছিল যে তার ফ্রোজেন অ্যাসেটগুলো খুলে দেওয়া হোক, উল্টে আমেরিকা প্রস্তাব দিল যে $300 বিলিয়ন তারা ফান্ড নিয়ে আসছে, ইনভেস্টমেন্ট করবে তাদের রিকনস্ট্রাকশনের জন্য। তাহলে কি এই পয়সা দিয়ে আমেরিকা তার বন্ধুরা ইরানের ভেতরে ঢুকতে চায়? সেটা একটা দিক, যে সেখানে অর্থনৈতিক বিনিয়োগ করে, ক্যাপিটাল পুঁজি বিনিয়োগ করে সেখানে তারা তাদের একটা মানে গণ্ডি একটা তৈরি করতে পারে, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মিটিংয়ে, যেটা প্যারিসে হলো G7-এর মিটিংয়ে, সেখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই $300 বিলিয়ন ব্যাপারটা কী। তো সে সেখানে বলেছে যে 300 বিলিয়নের যে ব্যাপারটা, সেটা তো আমাদের করার কিছুই না, যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে তারা ইনভেস্ট করতে পারে। সুতরাং এটা আমেরিকান সরকার বা এরকম কিছু যে ওয়াদা করছে আমেরিকান সরকার, সেই রকম কিছু না, সেটাও ভেগ হিসেবে। সুতরাং সব জায়গায় কিন্তু একটা ভেগনেস আছে, এবং এটাই হচ্ছে বিপদ। এবং এই বিপদের কারণে ইরান উল্লসিত হচ্ছে ঠিকই, কিন্তু ইরানের কিন্তু বোঝা উচিত যে এটার ভেতরেও কিন্তু একটা তাকে ট্র্যাপ করার একটা সম্ভাবনা আছে। আমি বলছি যে এটা আসলে, কিন্তু ইরানের যে রিয়াকশানটা আমি দেখছি, সেখানে কিন্তু তারা অত্যন্ত সতর্ক। তারা কিন্তু ঠিকই সুইজারল্যান্ডে গেল না, তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে অ্যাকশান নিল। এবং এখন যেটা ইরান যেটা করছে, সেটা হচ্ছে চীন এবং পাকিস্তান এবং রাশিয়ার সাথে তারা একটা আলোচনার মধ্যে আছে, এবং আলোচনা, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা, দুই বন্ধুর কিন্তু কোনো প্রতিক্রিয়াও আমরা খুব জোরালোভাবে দেখা যাবে না। কিন্তু এই যে এমওইউ এর ব্যাপারটা, এটাতে কিন্তু ওই দুই দেশ চীন এবং রাশিয়া কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত ছিল, বিশেষ করে চীন। কারণ পাকিস্তানের সাথে চীনের একটা সাংঘাতিক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে এই গালফ দেশগুলোর সাংঘাতিক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে ইরানের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চাবাহার বন্দর দিয়ে, তারপরে বেলুচিস্তানের যে চীনের গোয়াদার যে বন্দরটা, এগুলো কিন্তু সমস্ত লিঙ্কগুলো কিন্তু এটা মানে লিঙ্কগুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই যে ইরান, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের যে করিডোরটা তারা চেষ্টা করছে তুরস্ককে নিয়ে, সুতরাং এই করিডোরটা ইরানকে বাদ দিয়ে পাকিস্তান জানে যে এটা সম্ভব হবে না বাস্তবায়ন করা। সুতরাং তারা কিন্তু এই পাকিস্তান কেন এত মানে গভীরভাবে এই প্রজেক্টে, আমরা যদি বলি এই ইরান প্রজেক্টে এই গভীরভাবে এত জড়িয়ে পড়লো, এর ওই কারণটাই হচ্ছে এই যে
তার যে অর্থনৈতিক ইন্টারেস্ট আছে, আবার একটা মুসলিম আইডেন্টিটিরও একটা ব্যাপার আছে। সুতরাং সব মিলিয়ে পাকিস্তান চীনের সাথে যোগাযোগ রক্ষা করে এবং যতটুকু না রাশিয়ার সাথে, তার থেকে অনেক বেশি চীনের সাথে যোগাযোগ রক্ষা করে, এবং এদিকে ইরান রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে এবং চীনের সাথে করে তারা একটা সিদ্ধান্ত নেবে যে এই চুক্তি ভঙ্গের, MOU যেটা ভঙ্গ করেছে ইসরায়েল আজকেই বা আজকে রাত্রে, গত রাত্রে, তার কি মানে জবাব হবে। ইরান কি আক্রমণ করবে, নাকি ওয়েট করবে, অপেক্ষা করবে আমেরিকার রিয়াকশনটা কি হয়? আমেরিকা কি আরেকটা ধমক দিয়ে নেতানিয়াহুকে বিরত করতে পারবে? যদি বিরত করতে পারে তাহলে খুব ভালো, হয়তো MOUটা এগিয়ে যাবে আর একটু। আর যদি না হয় তাহলে ইরান অবশ্যই আক্রমণ করবে ইসরায়েলকে। তা ইরান আক্রমণ করলো, এখন ধরুন ইরানের পাশে তো ইরানের আক্রমণের শিকার কিন্তু ওই যুদ্ধ সময়ে বিভিন্ন আরব, বিশেষত উপসাগরীয় আরব দেশগুলো হয়েছিল। তো তারা উপসাগরীয় আরব দেশগুলো এই চুক্তিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে? তারা এই চুক্তিকে, যদি চুক্তিকে আমরা সত্যিকার অর্থে বলি যে এটা একটা কাতার আর ওমান তো তা ছিলই সঙ্গে আলোচনায়। হ্যাঁ, এই চুক্তিটা যদি আসলে কার্যকরী একটা চুক্তি হয় তাহলে এটা কিন্তু ওই গালফ দেশগুলোর জন্য কিন্তু মানে সুবিধাজনক এবং তাদের উপকারেই আসবে। এই কারণে যে তারাও কিন্তু চেষ্টা করছে, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে ইসরায়েলের যে মতিগতি, আমেরিকার যে অক্ষমতা তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সুতরাং তারা চায় ইরানের সাথে মানে এককভাবে দ্বিপক্ষীয় নানা ধরনের চুক্তি করে হোল আর্কিটেকচারটা, যেটা নিরাপত্তা আর্কিটেকচার ছিল আমেরিকার অধীনে, সেটার থেকে বেরিয়ে এসে তারা কিন্তু চায় যে মানে পারস্পরিক, যেমন কাতার ইরানের সাথে চেষ্টা করছে, ওমান তো আছেই, তারপরে ইউএইর কথাও কিন্তু শোনা যাচ্ছে, ইউএইর কথা শোনা যাচ্ছে। তারাও কিন্তু ফান্ড, যে ফ্রোজেন ফান্ড দিয়ে মানে পয়সা জুগিয়ে এসে ইরানকে মানে তার দিকে যে সে কতটা সদিচ্ছা আছে ইরানের সঙ্গে সুসম্পর্কে সেটা করার চেষ্টা করছে এই ফ্রোজেন। হ্যাঁ, কিন্তু বলবে না, ফ্রোজেন ফান্ডের বিষয়ে যদি আপনি মানে ফ্রোজেন ফান্ড যে দেশগুলোতে আছে সেই দেশগুলো তো কি ফেরত দিতে আমেরিকার অনুমতি জরুরি? ফ্রোজেন ফান্ডের ভেতরে সবচেয়ে বেশি ফান্ড ফ্রোজেন আছে কিন্তু চীনে, 22 বিলিয়ন না কত বিলিয়ন ডলার, 22 না 24 বিলিয়ন। তারপরে ছোটখাটো ভারতেও আছে। হ্যাঁ, সুতরাং এরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা স্বাভাবিক যে চীনের কাছেই তার ফ্রোজেন ফান্ডটা বেশি থাকার কথা, কারণ চীনই কিন্তু তার তেলটাকে সবচেয়ে বেশি তেল আমদানি করে। তো এই ফ্রোজেন ফান্ডটা রিলিজ করার মানে গালফ দেশগুলো, বিশেষ করে কাতার, UAE, তারপরে আরও যে সমস্ত ছোট ছোট, এমনকি সৌদি আরব, এরা কিন্তু ফান্ডটাকে ডিফ্রিজ করার চেষ্টা করবে। এই কারণে যে এটা তাদের জন্য সুবিধাজনক। প্রথমত হচ্ছে নিরাপত্তা, তারা নিশ্চিত করতে পারে নিজেদের ভেতরে আলাপ আলোচনার মাধ্যমে। আর একটা হচ্ছে যে আক্রমণটার থেকে তারা অব্যাহতি পাবে, ইরানের আক্রমণ থেকে 2। আর 3 নাম্বার হচ্ছে যে তাদের যে সম্পদ, তারা যে রপ্তানি পণ্য যেটা তারা রপ্তানি করে, তাদের আয়টা তো ওই ক্ষেত্রে ওটা মানে রপ্তানি পণ্যের উপরেই তো তাদের নির্ভর করতে হয়। সুতরাং সেটার একটা অবাধ একটা যে চলাচল এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তা, সেটাও কিন্তু তারা ভাবছে। সুতরাং এই 3টা মিলিয়ে তাদের সুবিধাজনক একটা অবস্থায় নিয়ে যাবে বলে তারা মনে করে। এটাই আমার মনে হয় যে কেন তারা এই ফ্রোজেন ফান্ড ডিফ্রিজ করবে না। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনি যেটা বলছিলেন যে ইরানের রাশিয়া এবং চীনের মতো দুটো বন্ধু আছে, 2 হচ্ছে রাশিয়ার, আপনি যে অভিজ্ঞতার কথা বললেন ইউক্রেনকে ঘিরে, এই অভিজ্ঞতা রাশিয়ার ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে কি এরা এই 2 বন্ধু থাকার পরেও ইরান আমেরিকার এই ট্র্যাপে পড়তে পারে বলে কি আপনার ধারণা, বা তারা কি ইরানকে রক্ষা করতে পারবে, এই ট্র্যাপ থেকে বাঁচাতে পারবে? এই ট্র্যাপের যে কথাটা আমরা বললাম, এটা কিন্তু হাইপোথেটিক্যাল, এটা কিন্তু একেবারে চূড়ান্ত না, কিন্তু একটা সম্ভাবনা আছে। আমেরিকা সেটা চেষ্টা করবে। বহুবার আমেরিকার অতীত কার্যকলাপ তো তারই প্রমাণ করে। সুতরাং আমেরিকা কিন্তু মানে এই ভেতরে কিন্তু চেষ্টা করবে এটাকে একটা ট্র্যাপে ফেলে ইরানকে আরও
দুর্বল করার জন্যে, দুর্বল করা, এবং এই MOU বা চুক্তি এগুলো সম্পূর্ণ একটা বাতাসি একটা মানে একটা ইয়েতে নিয়ে যাবে। রাশিয়া এবং আপনি যদি এই মানে গতকাল কি পরশুর রিপোর্টে যদি আমরা দেখি, তাহলে গালেবাফ যিনি স্পিকার তিনি বলছেন যে আমরা চীনের সাথে একটা জোট একটা করতে চাই আমরা, এটা সে ঘোষণা করেছে। এই জোটটা কিন্তু এবং IRGCর সঙ্গে চীনের সামরিক বাহিনীর একটা PL এর একটা যোগাযোগ, আরো ঘনিষ্ঠ যোগাযোগ করারই হচ্ছে। সুতরাং এই উভয় দেশের সাথে ইরানের সম্পর্কটা কিন্তু আরো ঘনীভূত হতে যাচ্ছে এবং এই সম্পর্ক আরো দৃঢ় হবে। রাশিয়ার সাথে কিন্তু ইরানের একটা প্যাক্ট আছে, চুক্তি আছে, মিলিটারি ডিফেন্স চুক্তি, কিন্তু সেই চুক্তিটা রাশিয়া যেভাবে আরও শক্তভাবে করতে চেয়েছিল, ইরান কিন্তু সেই সময় সেই চুক্তিটাকে এমন পর্যায়ে নিয়ে যায়নি যে পর্যায়ে ইরান যদি আক্রমণের শিকার হয় তাহলে রাশিয়া তাকে সাহায্য করতে পারে। সেই রকম একটা ক্লজ থাকার কথা ছিল, কিন্তু ইরান সেটা করেনি। সুতরাং এখন আমার মনে হয় যে ইরান তার জন্য অনুতপ্ত হতে পারে। চীনের ক্ষেত্রে এখন নতুন করে তারা একটা মিলিটারি প্যাক্টের দিকে যেতে পারে। সুতরাং একটা ত্রিমুখী, এবং এখানে যদি ত্রিমুখী একটা প্যাক্ট হয় তাহলে আমি কিন্তু অবাক হব না। সুতরাং ইরানের যে প্রোটেকশনটা, এবং আমরা কিন্তু পাকিস্তানের কথাটাও কেন ভুলে যাই, পাকিস্তানের সাথে ইরানের যে সম্পর্কটা, এবং পাকিস্তান কিন্তু একটা পারমাণবিক একটা শক্তিধর দেশ। সুতরাং পাকিস্তান এটাও ঘোষণা করেছে যে ইরান যদি বিপদে পড়ে, বিশেষ করে ইসরায়েল যদি ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে তারাও কিন্তু পিছপা হবে না, তারা আক্রমণ করবে। সুতরাং পেছনে দক্ষিণে পাকিস্তান, উত্তরে চীন এবং রাশিয়া, এই যে একটা বলয়ের ভেতরে ইরান আছে স্ট্র্যাটেজিক্যালি, তো এটা কিন্তু ইরানের জন্য একটা বড় এবং এটা কিন্তু আরও মূর্ত হয়ে উঠছে। এটা কিন্তু আগে একটু ঝাপসা ছিল বা বিমূর্ত ছিল, কিন্তু এটাকে আরও কংক্রিট একটা শেপ দেওয়ার পথে চলছে। এবং এই MOUটা যদি বাস্তবায়িত হয় এবং ইরান যদি একটু সময় পায়, তাহলে সে কিন্তু দুটো কাজ করতে হবে তাকে। একটা হচ্ছে ব্রিক্স দেশগুলোর সাথে তার সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে, অর্থনৈতিক দিক থেকে তাকে শক্তিশালী হতে হবে, তার অভ্যন্তরীণ অর্থনীতির যে সমস্ত সমস্যা আছে, বিশেষ করে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর মোকাবেলা করতে হবে, ব্রিক্সের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে, এবং রাশিয়া এবং চীনের সাথে কোন পর্যায়ে সেটা বলা মুশকিল, কিন্তু একটা সামরিক দিক থেকে, প্রতিরক্ষার দিক থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক যদি তারা ডেভেলপ করতে পারে, সেটাই হবে তার ডিটারেন্স, সেটাই তাকে প্রোটেক্ট করবে। সুতরাং আশা করি ইরান সেটা বোঝে এবং সেই দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।